রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর এবং তালা ঝুলানোর প্রতিবাদে মুখোমুখি অবস্থানে ছাত্রদল এবং ছাত্র শিবির। রোববার 10:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এই সময় তারা কোষাধ্যক্ষের কার্যালয়ের চেয়ার ভাঙচুর এবং তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ছাত্র শিবির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ছাত্রদলের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিকেল 3টার দিকে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তালা ভেঙে রাকসু ভবনে প্রবেশ করে। সেই সাথে শিক্ষকরাও ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেন। মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে বেশ কয়েকটি পদে ফর্ম বিতরণ করা হয়। রাকসু ভবনের এক পাশে ছাত্র দলের নেতাকর্মীরা চালিয়ে যায়। চট্টগ্রামে হাটহাজারীতে স্থানীয় লোকজন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। দুপুরে বিশ্ববিদ্যালয় 2 নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সংঘর্ষে অন্তত 35 জন আহত হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন 10 কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল 3টা থেকে আগামীকাল বিকেল 3টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। এ সময় কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ সমাবেশ, অস্ত্রবহন, 5 জনের বেশি লোকের সমাবেশ এবং যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে যমুনায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে এনসিপি এবং বিএনপির সঙ্গেও বৈঠক করবেন তিনি। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি সেখানে। আফজাল, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, আজকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা রয়েছে। আজকে বৈঠক করছেন বিএনপি, জামাত এবং এনসিপি দলের নেতৃবৃন্দ। তবে 3টি দলের সাথে একসাথে বৈঠক হবে না, আলাদা আলাদা বৈঠক হবে। এই মুহূর্তে আমার পেছনে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক চলছে। বৈঠকটি 4টা নাগাদ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে এবং এটাই আজকের প্রথম বৈঠক। আসলে বৈঠক পরে এখানে সাংবাদিকরা অপেক্ষা করছেন বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, কে কোন সিদ্ধান্তের বিষয়ে একমত বা দ্বিমত পোষণ করেছেন, কোনো প্রস্তাবনা আছে কি না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে কি কি সমস্যা বা সমাধান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যে সরকারের কাছে জামাত ইসলামী প্রতিনিধি দল কী জানিয়েছেন, সরকার কি জানিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে মূলত অপেক্ষমান সাংবাদিকের কাছে তারা ব্রিফ করবেন এবং তারপরে মূলত বলা যাবে আসলে জামাত ইসলামীর সাথে সরকারের কী ধরনের সংলাপ হয়েছে বা বৈঠকে কী আলোচনা হয়েছে। এবং জামাত ইসলামীর পরপরই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন এনসিপির প্রতিনিধি দল। তারাও চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবেন এবং সবশেষ সন্ধ্যায় 7টা থেকে 7:30টার মধ্যে বৈঠক শুরু হবে বিএনপির 8 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এবং তারপরেও তারা সংবাদ সম্মেলনে মূলত জানাবেন। আসলে আপনি জানেন বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে হামলার পর যে সাময়িক বিশৃঙ্খলা বা একটু অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষিতেই মূলত আজকের এই বৈঠক। যদি এই বৈঠকে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো এখন আসলে সরকারের সাথে জামাত ইসলামের যে বৈঠক আছে, এই বৈঠক প্রায় শেষ পর্যায়ে বলে আমরা জেনেছি। বৈঠক শেষে এখানে যে ব্রিফিং হবে, এই ব্রিফিংয়ের পরে মূলত আমরা জানাতে পারবো আজকের বৈঠকের প্রথম যে বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে, জামাতের সাথে, সেই বৈঠকে কী আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। চলে যাব পরের সংবাদে। 3 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এই আন্দোলনের ফলে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে। হাওড় এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা আটকে রাখার পর ছাড়ে শিক্ষার্থীরা। পরে বেলা 1টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা
মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের 10ম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া কোনো ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে কৃষিবিদ পদবি ব্যবহার করতে না পারেন সে বিষয়েও তারা সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়েছেন। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য সহ 2 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে 2 দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌজাহান মিয়া এবং নূর মোহাম্মদ। মরদেহগুলো নেত্রকোনা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহত আরও 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ এবং পরিবার জানায়, গতকাল সাবেক ইউপি সদস্য দৌজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দৌজাহান মেম্বারের লোকজন। সেখানে 4 জনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান। মাদারীপুরে শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সি নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সকালে শিবচরের উপজেলা বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক মুন্সি একই এলাকার মোতাহার মুন্সির ছেলে। তিনি এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন, পাশাপাশি গাছ থেকে নারকেল পাড়তেন। মাদারীপুরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পর কসবা কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে খারুয়েরা দারোগা বাড়ি ব্রিজ সংলগ্ন সড়কের ক্ষতিগ্রস্ত অংশে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। খারেরা বাজার ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং বিভিন্ন ইউনিয়ন সহ পৌর শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। ব্রিজের গোড়ায় দীর্ঘদিন ধরে ছিল বিশাল খাদ, চলাচলে ছিল জীবনের ঝুঁকি। স্কুল কলেজের শিক্ষার্থীরা শুরু করে স্থানীয় বাসিন্দারা পড়তেন নানান দুর্ভোগে। মাইটিভিতে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের কাছে প্রতিকার জানতে চাওয়ার বিষয়টি অবগত হয়ে তৎক্ষণাৎ তিনি ব্যবস্থা নেন। এতে খুবই আনন্দিত এলাকাবাসী। চট্টগ্রাম নগরীকে গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজ নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান 11,000 কোটি টাকার প্রকল্প 2026 সালে শেষ হলে এর সুফল মিলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহেজ উল্লাহ রাশেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা এবং সাধারণ সম্পাদক রিপন কিশোর রায়। দীর্ঘ 3 মাসের নিষেধাজ্ঞার শেষে কাল থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। আবারও মাছ, কাঁকড়া আর মধু আহরণের সুযোগ পাবেন জেলে, বাওয়ালি এবং মৌয়ালরা। তবে নতুন মৌসুম শুরুর আগে বনদস্যু আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন বনজীবীরা। যদিও বন বিভাগ বলছে জেলে, বাওয়ালি এবং পর্যটকদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রজনন মৌসুমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত বন্ধ ছিল সুন্দরবনে সব ধরনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা। তবে সকল নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন বনজীবী ও পর্যটকরা। জীবিকার টানে দীর্ঘ 3 মাস পর আবারও বনের দুয়ারে যেতে সব প্রস্তুতি শেষ তাদের। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা এসব পরিবারগুলো নতুন মৌসুমে বনে প্রবেশের অপেক্ষা কিছুটা স্বস্তি দিয়েছে তাদের মনে। 1 তারিখে পাস হবে, আল্লাহর রহমতে আমরা সব গোছগাছ করতেছি, করা হয়ে গেছে। ইনশাল্লাহ আশা আছে যে ভালো মাছ পাবো আমরা। আমাদের ওই ঋণ পাতি যেগুলো করে খাইছি এগুলো দেবো, বাচ্চা কাচ্চার বেতন দেবো, লেখাপড়া শিখবো, বউ বাচ্চা নিয়ে আপাতত একটু হলেও শান্তিতে বসবাস করার চেষ্টা করি। সে আশা নিয়ে আমরা সুন্দরবনে যাচ্ছি। গেল 3 মাস বনে প্রবেশ নিষেধাজ্ঞায় জেলে বাওয়ালিদের মতো বিপাকে পড়েন পর্যটন ব্যবসায়ীরাও। তাদের দাবি এই সময়টায় তাদেরও সরকারি সহায়তা বাড়ানোর। আমাদের ভালোভাবে চলতে পারলে আমরা 1000 টাকা দিতে কোনো বিধাবোধ নাই, কিন্তু ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে একটু ভয় আছে। এমনি তো 400 টাকা, এখন 1000 টাকা করে দিতে, খুব কষ্টেই দিন যাচ্ছে। আর ডাকাতি উৎপাদে গুতোয়
একটা লেগে ধরলি 50,000 40,000 1 টাকাও কম যায় না। তবে বনজীবীদের স্বস্তি ফেরার আগেই নতুন আতঙ্ক বনদস্যুদের উৎপাত। সম্প্রতি এই অঞ্চলে তাদের তৎপরতা বেড়ে গেছে বলে অভিযোগ বনজীবীদের। 3 মাসটা ভোট বন্ধ থাকলে ভোটটা একদম অঞ্চল হয়ে যায় 60 থেকে 70,000 টাকা খরচ করতে লাগে, কিন্তু সমস্ত জালিদের সহযোগিতা দেয়, কিন্তু টুরিস্ট বোর্ডে কোনো সহযোগিতা দেয় না। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা জানান, জেলে বাওয়ালি ও পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌ পুলিশ ও বন বিভাগ যৌথভাবে টহল দেবে, তবে নিয়ম মেনে সবাইকে পাস নিয়ে বনে প্রবেশ করতে হবে। আমরা আশা করছি নিরাপদে জেলেরা আবার তাদের সম্পদ আহরণ করতে পারবে বৈধভাবে। আর পর্যটনের যে বিষয়টা বলবো, পর্যটনের যে কেন্দ্রগুলো আমাদের আছে, আমাদের আগাম প্রস্তুতি নিয়ে আছে, সবগুলো সুসজ্জিত করা আছে। পর্যটক যারা আছেন দেশের দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরও নিরাপত্তার বিষয়টি আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখছি, তারা নির্দ্বিধায় আসতে পারবেন। সাতক্ষীরা সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায় বনজীবী রয়েছে 2970টি পরিবার। তবে কাঁকড়া আহরণের প্রতিটি পাশে একটি নৌকা ও সর্বোচ্চ 3 জন, মৎস্য আহরণে সর্বোচ্চ 5 জন ও মধু আহরণে সর্বোচ্চ 7 জন বনে প্রবেশ করতে পারবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার কারণে কমেছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে জাতিসহ স্থানীয়দের মাঝে ফিরেছে স্বস্তি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব ক্যামেরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের অন্যতম বৃহৎ জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর অন্যতম। 4 লাইনের জংশন হওয়ায় যাত্রীবাহী, লোকাল, আন্তনগর এবং মালবাহী সহ প্রায় 25 জোড়া ট্রেন এই স্টেশন হতে প্রতিদিন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে কয়েক হাজার মানুষের আগমন ঘটে পার্বতীপুর উপজেলায়। বহিরাগতদের আগমনকে কেন্দ্র করে বেশ সরব ছিল দুষ্কৃতিকারীরা, ফলে প্রতিনিয়তই ঘটত নানা অপরাধ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধী শনাক্তে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে স্টেশনের বিভিন্ন স্থানে বসানো হয়েছে 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এতে অপরাধ প্রবণতা কমে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ট্রেন যাত্রী, এলাকাবাসী ছাড়াও সংশ্লিষ্টরা। ক্যামেরা সংযুক্ত করার কারণে আলহামদুলিল্লাহ অনেকাংশই এই অপরাধ, বিভিন্ন রকম ছোটোখাটো অপরাধগুলো কমে গেছে। এর আগে যখন ক্যামেরা ছিল না, আমরা দেখছি অনেক অনৈতিক কাজ, বিশেষ করে ছিনতাই, পকেটমার, চুরি, এরকম অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রকার ছিনতাই, বিভিন্ন প্রকার মাদক সেবীরা যে আড্ডা একটা জমিয়েছিল, বর্তমানে এটা আর নাই। পার্বতীপুর জংশন স্টেশনের কর্মযোগ্য বৃহৎ এলাকা জুড়ে হলেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ফলে ঘটত ছোট বড় অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। তবে এসব সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেলওয়ের এই কর্মকর্তা। 32টি সিসি ক্যামেরা লাগাইছি যাতে করে অপরাধ প্রবণতা কমে আসে, এবং আশা করছি এই সিসিটিভি লাগানোর পরে আর অপরাধমূলক কাজ আর সংঘটিত হবে না। এদিকে স্টেশন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই কর্মকর্তা। প্ল্যাটফর্ম এলাকার আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এবং অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। ইতিমধ্যে এক ব্যক্তির, যাত্রীর একটি ব্যাগ হারিয়ে যায়, আমরা সিসি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যাগটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর জংশন স্টেশন এলাকায় স্থাপন করা হয়েছে 32টি সিসি ক্যামেরা। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলেই অর্জিত হবে কাঙ্ক্ষিত ফলাফল। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। দর্শক, এবার আমাদের কৃষি। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার বিভিন্ন স্থানে বর্ষায় প্লাবিত জলাশয়সমূহে দেশি মাছের বংশ বিস্তারের জন্য পোনা মাছ অবমুক্ত করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে 2025-26 রাজস্ব বাজেটের আওতায় পর্যায়ক্রমে সাদুল্লাপুর উপজেলার অভ্যন্তরীণ 17টি স্থানের জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়সমূহে 1,33,000 টাকা ব্যয়ে 444 কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হবে। উপজেলার প্রাঙ্গণে অবস্থিত সরকারি জলাশয়ে দেশি মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
চলতি মৌসুমে পাট চাষ বেশ ভালো হয়েছে উত্তরের জেলা গাইবান্ধায়। আনুপাতিক বৃষ্টিপাতে পুকুর, খাল, বিল, ডোবা পানিতে পরিপূর্ণ থাকায় পাটের রাশ ছড়াতেও তেমন বেগ পেতে হয়নি চাষিদের। এতে করে পাটের সোনালী রং ভালো হওয়া সন্তোষজনক বাজার মূল্যতেও খুশি। তবে কৃষি বিভাগ বলছে, গত বছরে বাজার মূল্য কম থাকায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ কম হলেও উৎপাদন বেশি হয়েছে। প্রতিনিধি আফতাব হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গাইবান্ধা জেলায় চলতি মৌসুমে 13,822 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,178 হেক্টর কম। এদিকে এবছর বন্যা না হওয়ায় পাটের ফলনে চাষিরা খুশি হলেও আবার চিন্তায় পড়েছেন শ্রমিক সংকট ও শ্রম ব্যয় নিয়ে। একটা কিষানের দাম মনে করেন যে 500 টাকা, এই 500 টাকা দিয়ে মনে করো এক মন পাটাই মনে করেন যে কাটা ছেলা কাটাই হয় না। পাটের রং ভালো হতো, পাটের দাম ভালো হলো না, এখন পাটের দাম কম আছে, পানি খারাপ। পাটের আবাদ ঠিকভাবে করতে পারতেছি না, আমাদের নস মানে খরচ বেশি হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও পাট লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জিত হয়েছে ও পাটের বাজার মূল্য বেশি হওয়ায় আগামীতে পাট চাষিরা সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। লক্ষ্যমাত্রার তুলনায় সামান্য কম হলেও গত বছরের তুলনায় এবছর পাটের চাষ বেশি হয়েছে। কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, এছাড়া বিনামূল্যে প্রণোদনার আওতায় কৃষকদেরকে পাটের বীজ এবং সার দিয়ে থাকে, যাতে করে এই জেলাতে পাটের আবাদ আরও বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছি, আশা করি পরবর্তী বছরগুলোতে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। বর্তমান স্থানীয় হাটবাজারে প্রতিমন পাট 3800 থেকে 4000 টাকা দরে বিক্রি হচ্ছে। জমির উর্বরতা শক্তি বাড়াতে এবং পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্য পণ্য উৎপাদনে এবং পাট চাষির সংখ্যা বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে আইনাল হক নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্ব আটপাড়া গ্রামের নিজস্ব কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজবুল হুদা খান জানান, নিহত স্ত্রী শাহিদা বেগমের বরাতে জানা গেছে শনিবার রাত 8টার পর থেকে আইনাল হক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা কলা বাগানে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। ওসি আরও বলেন, মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুরে জশ্নে জুলুস বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। সকালে সদর উপজেলার রামপুর ইউনিয়নের গাউসিয়া কমিটির উদ্যোগে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জশ্নে জুলুসে উপস্থিত ছিলেন দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন, মাওলানা আব্দুল হাই মানুরি, মাওলানা সাইফুল ইসলাম বাগদাদি, মাওলানা মাহফুজুল হক আল কাদিরি, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জুলুসের শেষে দরবার শরীফের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় উত্তরায় দোয়া আলোচনা সভা এবং অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজির আয়োজনে আজমপুর সুপার মার্কেট প্রাঙ্গণে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় গরিব এবং দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম নেতা যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দক্ষিণখান থানা যুবদল সাবেক সহ সভাপতি সাদাত হোসেন দীপন, বিএনপি নেতা খোকন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চাঁদপুরে মতলব দক্ষিণে কেন্দ্রীয় এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা, পৌর এবং কলেজ শাখার নেতাকর্মীরা। গতকাল স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুয়েল হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীন হোসেন বাবু ও পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিফাত, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ সহ আরও অনেকে।
গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি গাইবান্ধা জেলা সভাপতি মইনুল হাসান সাদিক সহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কুশপুত্তলিকা দাহের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ। সাদুল্লাপুর উপজেলা বিএনপির মইনুল হাসান সাদিক পরিষদের আয়োজনে সাদুল্লাপুর উপজেলার বিএনপির পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। ফরিদপুরে ভাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা কমিটি গঠিত হওয়ায় বিশাল এক আনন্দ মিছিল হয়েছে। কমিটি ঘোষণার পর পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে দক্ষিণ পাড় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় নবগঠিত কমিটির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলা শাখার 25 সদস্য বিশিষ্ট এই কমিটিতে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে সভাপতি, আইয়ুব মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন বেলজিয়াম বিএনপির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় পোল্যান্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু কাউসার, দেবিদ্বার উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কৌশিক আহমেদ হুমায়ুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, ইউসুফ মিয়া, অ্যাডভোকেট ওমর ফারুক, ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির নেতা তুহিন খন্দকার উপস্থিত ছিলেন। এই দেবিদ্বারের মাটিতে উনার জাগরণ সৃষ্টি হওয়ার আগে মুন্সিগঞ্জ জেলার রেজিস্ট্রার রমজান খানের মা আসিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে রোববার রাত 12:25 দিকে মারা যান তিনি। মরহুমা নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর গ্রামের রেল স্টেশন চত্বরে কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান মরহুমার নাতি। জানাজার নামাজে মরহুমার আত্মীয় স্বজন ও বহু শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন, আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। এই নির্বাচন কেউ সহজভাবে না দেখে এটা বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা চেয়ারম্যানের এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষের মন জয় করে নির্বাচনে আসতে হবে। টাঙ্গাইলের নির্বাচন এবং আগামীর বাংলাদেশ ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারান্দিয়া ইউনিয়ন সম্মিলিত জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আয়োজনে টাঙ্গাইল গ্রিন হাউস ফুড জোন পার্টি সেন্টারে নির্বাচন এবং আগামীর বাংলাদেশ ভাবনা শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি কর্মী সমাবেশ হয়েছে। শ্রীপুর দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 7, 8 এবং 9 নং ওয়ার্ড বিএনপি এই কর্মী সমাবেশে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। অপরদিকে সভাপতি প্রার্থী হারুনার রশিদের নেতৃত্বে মিছিলে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এক শ্রেণীর লোক যুব সমাজের হাতে মাদক তুলে দিয়ে তাদের দল ভারী করতে চায়। কেউ যদি মাদকের ব্যবসা করে, অন্যের সন্তানকে বিপদগামী করে, তাহলে তার সন্তান ও মাদকের জন্য ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। শনিবার লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। ঝালকাঠি 2 আসনে এমপি প্রার্থী হিসেবে ঢাকা মহানগর জামায়াতের নেতা শেখ নিয়ামুল করিমের নাম ঘোষণা করেন দলটি। ইতিমধ্যে তিনি গণসংযোগ শুরু করেছেন। সকালে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় উপজেলা জামায়াত এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীর উপর জাতীয় পার্টি এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখা। আন্দোলনে নেতৃত্ব দেন যুব অধিকার পরিষদ বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, আলামিন হাওলাদার, গণ অধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সহ কয়েক শত নেতাকর্মীরা। এ সময় বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিমানবন্দর এবং বাবুগঞ্জ থানা পুলিশ বিক্ষোভকারীদের আইনি প্রতিশ্রুতি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। গণ অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুন্সি, জেলা কমিটির সভাপতি ডক্টর শাহজালাল সাজু, সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রনেতা ইমরান আল নাজির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরিশালে গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহতা জারার সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান, মাইটিভির প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়া, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের 3 যুগ পূর্তি উদযাপন উপলক্ষে জুলাই চেতনার সুশাসন মানবাধিকার শীর্ষক আলোচনা এবং গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মৌলভীবাজার মহিলা সংস্থা হলরুমে দুপুরে শাখাত হোসেনের পরিচালনায় ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল মিয়া। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শাহ আখলাকুল আব্বিয়া, প্রধান আলোচক ছিলেন আব্দুল কাদির, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, রুমি বেগম। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির 2025 শরীয়তপুর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ কক্ষে আয়োজিত নির্বাচনে শরীয়তপুর জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন VM লুৎফর রহমান। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কাশেম। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিটন। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে লিয়াকত হোসেন। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান ফরাজি। নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন। বরগুনায় সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনা প্রেস ক্লাবের হলরুমে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণে মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় জলবায়ু ঝুঁকি এবং সচেতনতা কমিউনিটির করণীয় শীর্ষক এই কর্মশালায় বক্তব্য রাখেন মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ সহ আরও অনেকে। রংপুরে পীরগাছায় কদমতলী বাজার এলাকায় পীরগাছা থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনী যৌথ উদ্যোগে রংপুর গাইবান্ধা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র এবং নিরাপত্তার সরঞ্জামাদি থাকায় 4টি মামলায় নগদ অর্থ দণ্ড করা হয়েছে। পাশাপাশি চালকদের বৈধ কাগজপত্র যাচাই এবং হেলমেট ব্যবহারে সচেতন করা হয়। অন্যদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পীরগাছায় 150 জন মহিলা এবং 315 জন পুরুষ আনসার ভিডিপি সদস্যদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
লায়ন্স ক্লাব অফ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য বিনামূল্যে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। শনিবার রেল স্টেশন প্ল্যাটফর্মে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন AKM রেজাউল হক। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে লায়ন ডাক্তার লায়ন ABM সিদ্দিকের সভাপতিত্বে জনকল্যাণ বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সিনিয়র সাংবাদিক আরজু, লায়ন ATM ফয়জুল কবির, অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, লায়ন শফিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন চকবাজার থানা কমিটির সদস্য কার্ড বিতরণ এবং আলোচনা সভা হয়েছে। নগরীর এক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কমিটির সভাপতি প্রকৌশলী ওসমান গনি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি SK খোদা তোতন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল কবির এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। পরে প্রধান অতিথির উপস্থিতিতে নতুন সদস্যদের কার্ড প্রদান করা হয়। চাঁদপুর সদর এবং হাইমচরের একাধিক স্থানে কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের ব্যানার ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ। বহরিয়া বাজার দুলাল খান স্কয়ার মার্কেটের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তাঁতি দলের নেতৃবৃন্দ। মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারি সহ যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাজিউর রহমানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসেনের সঞ্চালনায় মাহমুদ, জয় মজুমদার, রামিম, জনি তালুকদার, ঈশিতা, মেহেদি হাসান, রাফি সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক চিকিৎসক পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একদল ভুক্তভোগী। দুপুরে নগরীর কাজীর দৌড়স্থ একটি হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন জামশেদ আলম। এতে ভুক্তভোগী সোলেমান বাদশাহ, দেলোয়ার মিয়া, ইকবাল হোসেন, আব্দুর রশিদ, মামুনুর রশিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এবং একটি ভবন একাধিক জনের কাছে বিক্রি করা হয়েছে। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বরিশালে চাকুরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের প্রতিবাদী মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা এই প্রতিবাদে মানববন্ধন করে। এ সময় আন্দোলনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, সভাপতি ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মহিউদ্দিন সোহাগ সহ কয়েকশত বেসরকারি কর্মচারী, নারী পুরুষ উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর মৌজায় 750 বিঘা সরকারি খাস জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ এবং মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।